This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে রাম মন্দির প্রতিষ্ঠা করবেন জানিয়ে বিতর্কও হয়েছিল। অনেকে বলছেন যে মন্দির মসজিদের কেন রাজনীতি হবে। আমরা এখন কথা বলবো বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজের সঙ্গে। এই পরিকল্পনার কারণ কিছুই নয়। দেখুন, মুর্শিদাবাদ ভারতবর্ষের অখণ্ড বঙ্গের আধ্যাত্মিকতা, রাজনীতি, সামাজিকতা সব কিছুর একটা সময় বিরাট বড় পীঠস্থান ছিল। আপনি যদি অখণ্ড বঙ্গের প্রথম প্রতিষ্ঠাতা মহারাজা শশাঙ্কের কথা বলেন, সেই শশাঙ্কের রাজধানীও মুর্শিদাবাদে। শশাঙ্কের যে রাজধানী বলে যে সামান্য অংশটুকু কর্ণ সুবর্ণকে আপনারা ইতিহাসের পাতায় পড়েছেন, সেটা তো শুধু একটুখানি অংশ নয়, মানে বৃহত্তর একটা ক্ষেত্র। কর্ণ সুবর্ণ থেকে শুরু করে, গৌড় থেকে শুরু করে, এদিকে আমাদের নবদ্বীপ পর্যন্ত, সপ্তগ্রাম পর্যন্ত, সেই সময় দুটো সফলতম বন্দরের নাম তাম্রলিপ্ত বন্দর এবং সপ্তগ্রাম বন্দর। তো সব জলপথে কানেক্টিভিটিটাই সবটার কেন্দ্রবিন্দুতেই মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদকে মুর্শিদ কুলি খাঁ বা সিরাজউদ্দৌলার নামে পরিচয় দেওয়ার থেকে অনেক বেশি আমি বাঙালি হিসেবে গর্ববোধ করি, যেহেতু বঙ্গাব্দ যার কারণে, অর্থাৎ মহারাজা শশাঙ্ক, সেই বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা, বঙ্গাব্দের সূত্রধারক, প্রধান মূল আবিষ্কর্তা সেই মহারাজা শশাঙ্কের যে ইতিহাস, সেই ইতিহাসের মাটি হচ্ছে মুর্শিদাবাদ। তো সেখানে রাম মন্দির হবে। মহারাজা শশাঙ্ক যেমন অখণ্ড বঙ্গের রাজচক্রবর্তী সম্রাট ছিলেন, আমরা যার মন্দির করব তিনিও অখণ্ড ভারতবর্ষের রাজচক্রবর্তী সম্রাট ছিলেন, শ্রীরামচন্দ্র। এতগুলো মন্দির কি মুর্শিদাবাদে খুব প্রয়োজন রয়েছে? আপনি 22টা বিধানসভার কথা বলেছেন। না, 22টা বিধানসভার কথা বলেছি। প্রত্যেক বিধানসভায় মন্দির হবে, ছোটোখাটো। দেখুন, মন্দির মানে তো শুধুমাত্র পুজো অর্চনা কীর্তন এগুলো নয়। মন্দিরকে কেন্দ্র করে সনাতন হিন্দু ধর্মের সমস্ত মঠ, মিশন, প্রতিষ্ঠান আপনি দেখবেন। এই ধরুন, বন্যা কবলিত এলাকায় সবার আগে কারা পৌঁছয়? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বিভিন্ন সাধুসন্তেরা পৌঁছন, তারা এক হাঁটু জলের মধ্যে। এই যে দেখুন না, আজকে বাংলাদেশে যাকে দেশদ্রোহী তকমা দিয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভু, দেশদ্রোহী তকমা দেওয়ার মাস দুয়েক তিনেক আগে যখন বাংলাদেশে ভয়ঙ্কর বন্যা হলো, এই চিন্ময় কৃষ্ণ প্রভুই তো তখন গেরুয়া পরে উদ্ধারকর্তা হয়ে নেমেছিলেন। তখন তো রাষ্ট্রদ্রোহী ছিলেন না উনি। তো সাধু সন্তেরা, সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠান, তারা যেটা করেন, তারা বহুজন হিতায় বহুজন সুখায়। আর আমি ব্যক্তিগতভাবে স্বামী বিবেকানন্দের কথায় বিশ্বাসী, আত্মান মোক্ষার্থং জগদ্ধিতায় চ। আমার আত্মিক উন্নতি, আমার আত্মিক মঙ্গল তখনই হবে যখন সেটা জগতের হিতের কাজে ব্যয় হবে, জগতের হিতের জন্যে হবে। তো রাম মন্দির শুধুমাত্র একটা প্রার্থনাস্থল, উপাসনালয় নয়, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, সংগঠিত করার যেমন একটা কেন্দ্রবিন্দু বা কেন্দ্রস্থল, তার সাথে সাথে আমাদের রাম মন্দিরের অনেক বৃহত্তর একটা কর্মকাণ্ড আছে, যেটা আপনার সাথে একটু আগে অফস্ক্রিন আলোচনা করছিলাম। যে একটা রাম মন্দির মানে সেখানে একটা অনাথ আশ্রম তৈরি করা। দেখুন, আমাদের কলকাতা শহরে প্রচুর স্ট্রিট চাইল্ডরা রয়েছে, যাদের বাবা মায়েদের যাদের পিতৃ পরিচয় পাওয়া যায় না। অনেক বাচ্চা কাচ্চারা আছে যাদের সন্তান জন্ম দিতে গিয়ে মায়েরা মারা যান, অ্যাক্সিডেন্টে মারা যান। এরকম অনেক একটা বৃহত্তর অংশ রয়েছে। তো তারা খুব অবহেলায়, অনাদরে, অমানবিকভাবে মানুষ হন। পরবর্তীকালে এরাই সংস্কারের অভাবে এরাই মানে বিভিন্ন রকম অমানবিক কাজের সাথে যুক্ত হন, বিভিন্ন রকম ক্রিমিনাল তৈরি হয়, বা বিভিন্ন রকম কি বলবো, একটা সামাজিক বা অসামাজিক একটা ব্যক্তি তৈরি হয়। তো এদেরকে জন্য তো ভাবতে হবে, এদের জন্য তো কেউ ভাবেনি কখনো। আজকে আপনি বলুন, এত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এত ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা পাশ্চাত্যের অনুকরণ করতে করতে পড়াচ্ছি, আমাদের গুরুকুল বিদ্যালয়গুলো কেন হবে না? তো সেই বৈদিক শিক্ষা, বৈদিক সংস্কার এবং রাম মন্দির, বঙ্গীয় রাম মন্দির নির্মাণ পরিষদ ট্রাস্ট, সেটা শুধুমাত্র রাম মন্দিরই করবে না। বিভিন্ন পুরাতন যত মন্দির রয়েছে সেই মন্দিরগুলি সংস্কার করার কাজ তাদের দ্বারা অনুরুদ্ধ হলে আমরা করব। বিভিন্ন মন্দির যেগুলো সংস্কারের অভাবে ভেঙে পড়ছে তাদের সংস্কার করব। নিরন্ন মানুষের সেবায় রাম মন্দির ট্রাস্ট নিজেদের আত্মনিয়োগ করবে। আরও বিভিন্ন বড় পরিকল্পনা রয়েছে। আমরা যদি আরও জায়গা পাই, আমরা যদি আরও বাড়াতে পারি ক্ষেত্রটাকে, আমরা হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি করব, মানুষের সেবায় নিয়োজিত করব। আমাদের রাম তো সকলের রাম, রোমে তিনি বসে আছেন, সেই রাম, যে রাম সবরীর উচ্ছিষ্ট ফল গ্রহণ করেছেন, যে রামের কারণে আমাদের অকাল বোধন পশ্চিমবঙ্গে। রাবণস্য বধার্থায় রামাস্য অনুগ্রহায় চ, এই মন্ত্রের দ্বারা আমরা বোধন করি ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা মা দুর্গার বিল্লবৃক্ষ মূলে। তো সেই রামকে ছাড়া বাংলায় কি হবে? বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেটাকে কিভাবে দেখছেন? তার প্রভাব এই রাজ্যেও তো অনেকটা বেশি পড়ছে। বাংলাদেশের পরিস্থিতি দেখুন, বাংলাদেশে আমাদের একটা ভুল হচ্ছে। আমাদের যেটা ভুল হচ্ছে সেটা হলো, আমাদের ধারণা যে ইউনূস সরকারের আমলে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন। দেখুন, বাংলাদেশে যে সরকারই থাকে
তখনই হিন্দুরা নির্যাতিত হয়। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল আপনি দেখবেন পূর্ণিমা রানী শীল থেকে শুরু করে, পূর্ণিমা রানী শীলের ঘটনা তো বিশ্ববিখ্যাত ঘটনা, সবাই জানে তার ধর্ষণ, নারকীয়তা, বা হিন্দুদের ওপর অত্যাচার, সিরাজগঞ্জের ঘটনা, নারায়ণগঞ্জের ঘটনা, খুলনার ঘটনা, বরিশালের ঘটনা, একাধিক ঘটনা আছে। আমাদের শেখ হাসিনা যখন ছিলেন তিনি একটা যেটা করতেন, বঙ্গবন্ধু মুজিবরের কন্যা হিসেবে তিনি ভারতের সঙ্গে বা বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতেন এবং অপেক্ষাকৃত হিন্দুদেরকে সেফটি দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু সে সময়ও তো আমরা দেখেছি 2021 সালের যখন এদিকে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, তখন ওপারে দুর্গা মায়ের বিসর্জন হচ্ছে অষ্টমীর দিনে। আপামর বাঙালি হিন্দুর যে প্রধান উৎসব দুর্গাপুজো, শারদীয়া দুর্গাপুজো, সেই শারদীয়া দুর্গাপূজার অষ্টমীর দিনেই তো মায়ের বিসর্জন করেছে বাংলাদেশের মানুষ 21 সালে। এবং শুধু দুর্গাপুজোর মণ্ডপ ধ্বংস হয়েছে, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, হিন্দু মা বোন ধর্ষিতা হয়েছে, হিন্দুরা হত্যা হয়েছে, হিন্দুরা নির্বিচারে, সেটাই শুধু নয়, রাম ঠাকুরের আশ্রম মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, রামকৃষ্ণ মিশনের ব্রাঞ্চকে ভেঙে দেওয়া হয়েছে, ওখানে ইসকনের 2 জন ব্রহ্মচারীকে খুন করা হয়েছে। তো এটা তো তখন তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। আর আজকে যেটা হচ্ছে সেটা তো সব অসভ্যতা, বর্বরতা, নারকীয়তাকে ছাপিয়ে চলে গেছে। এখন সারা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে, আর সারা বিশ্বের নজর, হিন্দু সমাজের নজর হচ্ছে এখন চিন্ময় কৃষ্ণ প্রভুর দিকে, যিনি কয়েকদিন ধরে আমি শুনতে পাচ্ছি জেলের মধ্যে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, তাকে ঠিকমতো ট্রিটমেন্ট করা হচ্ছে না, তাকে ডাক্তার দেখানো হচ্ছে না, তার লিভারের প্রবলেম আছে, সেগুলোর কোনো যথোপযুক্ত ব্যবস্থা ওখানকার সরকার নিচ্ছে না। কেন করছে না আমি বুঝতে পারছি না। মানে একজন নোবেলজয়ী জাতীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হয়ে বসে আছেন ওখানে, প্রায় প্রধানমন্ত্রীর সম আসন, তো জানি না তাকে কেন নোবেল দেওয়া হয়েছে আর তিনি কিসের জন্য নোবেল পেয়েছেন, এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশের এই পরিস্থিতির কারণেই কি এই রাজ্য থেকে, এই রাজ্যের সঙ্গে অনেক জঙ্গিদের সংযোগ পাওয়া যাচ্ছে? কখনো কাশ্মীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কেরালের থেকে ধরা পড়ছেন, তিনি মুর্শিদাবাদের ভোটার। এটা খুব ভালো হয় যে রাজ্যের বর্তমান সরকার, প্রশাসনের যিনি প্রধান, আমাদের যিনি সকলের যিনি মুখ্যমন্ত্রী, যার অনুপ্রেরণা ছাড়া ব্যাঘ্র শাবক সিংহ শাবক জন্মায় না, এটা তাকে জিজ্ঞাসা করলে ভালো হয়। কেন বলছি, এই দেখুন না, মানে দ্বৈত রাজনীতি, যেটা একদিকে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, ঠিক তার 2 থেকে 3 দিনের মধ্যে দেখুন ওনার আদরের দুলাল ববি হাকিম কি বলছে, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠান খুব সম্ভবত, সেখানে গিয়ে উনি বলছেন যে আমরা আজকে হয়তো সংখ্যা অনুপাতে সংখ্যালঘু আছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা একদিনকে সংখ্যাগুরু হয়ে যাবো। মানে কি এই কথাটার মানে কি? উনি একজন সংবিধানের রক্ষক, উনি পশ্চিমবঙ্গের আইনসভার সদস্য, উনি কলকাতা শহরের মহানাগরিক, যে মহানাগরিক হিসেবে দেশবন্ধু চিত্তরঞ্জনকে আমরা পেয়েছি, যে মহানাগরিক হিসেবে আমরা সুভাষচন্দ্রকে পেয়েছি, সেখানে মাননীয় আর পছন্দের আদরের দুলাল হচ্ছেন জনাব ববি হাকিম, এটা ওনার চয়েস। আমরা তো সুব্রতবাবুকেও পেয়েছি, আমরা বিকাশ ভট্টাচার্যকেও পেয়েছি, তারা তো এরকম ছিলেন না। এই ববি হাকিমের স্টেটমেন্ট দেখুন না, কয়েক বছর আগে আপনারা সমস্ত নিউজ চ্যানেল কভার করেছেন, যে পাকিস্তানের ডন পত্রিকার এক সাংবাদিককে উনি ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন যে ইহা ভি এক ছোটা মিনি পাকিস্তান আয়। আর তার ফল দেখলেন এই বছর গার্ডেন রিচে দুর্গাপুজোর সময় মণ্ডপের মধ্যে কেন চণ্ডীপাঠ হচ্ছে, নামাজ পড়তে অসুবিধা হচ্ছে বলে অসভ্যতামি শুরু হয়েছে, মহিলাদের পর্যন্ত শ্লীলতাহানি করা হয়েছে। কি বিচার হয়েছে? ওনার আইনসভার সদস্য জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আরেক জনাব, তিনি ওয়াকফ বোর্ডের সম্পত্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলছেন হাম দো হামারে চার। এই বক্তব্যগুলোকে উনি কেন সহ্য করছেন? উনি তো হিন্দুর মুখ্যমন্ত্রী বা মুসলমানের মুখ্যমন্ত্রী নন, উনি তো একজন নিরপেক্ষ একজন মুখ্যমন্ত্রী, উনি তো কোনো দলের নন। উনি হচ্ছেন পশ্চিমবাংলার, ওনার যারা পছন্দের লোক তাদেরও মুখ্যমন্ত্রী, ওনার যারা বিরোধী, ওনার যারা সমালোচক তাদেরও উনি মুখ্যমন্ত্রী। তো ওনার তো ঘাড় ধাক্কা দিয়ে ববি হাকিম সিদ্দিকুল্লাহদের বার করে দেওয়া উচিত। আর ওনার এই ববি হাকিম সিদ্দিকুল্লাহদের কারণেই আজকে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা পশ্চিমবাংলাটাকে নিজেদের আতুর ঘর মনে করছে। আজকে হিজবুল মুজাহিদিন থেকে শুরু করে জৈশে মোহাম্মদ, যারা কাশ্মীরকে আলাদা করার সংকল্প করেছে, আপনারা ভাবতে পারেন সেই জৈশে মোহাম্মদের জঙ্গি কয়েকদিন আগে আরামবাগ থেকে খুঁজে পাওয়া গেছে। তাহলে এরকম খুঁজলে কলকাতা শহরে খিদিরপুর, মল্লিকপুর, মমিনপুর, মেটিয়াবুরুজে গেলে তো প্রতি 2টো বাড়ি 3টে বাড়ি পর আপনারা জঙ্গি খুঁজে পাবেন। ভাবতে পারছেন আপনারা আমরা কোন অবস্থার মধ্যে বাস করছি? এই কলকাতা শহরটা একটা বারুদের স্তূপ হয়ে গেছে, শুধুমাত্র এই তুষ্টিকরণের রাজনীতি আর তোষণের রাজনীতি। এই তোষণের রাজনীতিটা আর ওই যে গরু দুধ দেয় লাথি খাওয়ার যে প্রবণতা, উনি দুধ খাবেন আর আমরা লাথি খাবো, এ তো হতে পারে না। আজকে আমরা লাথি খাচ্ছি, বাঙালি হিন্দুরা লাথি খাচ্ছে। পরিস্থিতি থেকে মুক্তির উপায়? পরিস্থিতি থেকে মুক্তির উপায় দেখুন, রাজনৈতিক দলমত নির্বিশেষে হিন্দুদেরকে সংঘবদ্ধ হতে হবে। সেটা কিভাবে সম্ভব? এটা বলছি, দেখুন এই পশ্চিম বাংলাটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অক্লান্ত পরিশ্রমের একটা দান। এই পশ্চিম বাংলার এই কলকাতা শহরটাকে তো সিরাজউদ্দৌলারা প্রায় আলীনগর বানিয়েই দিয়েছিলেন।
এই পশ্চিমবাংলার মূল পীঠস্থান রবীন্দ্রনাথের কলকাতা, সুকান্তর কলকাতা, নজরুলের কলকাতা, সেই কলকাতাতে যদি সেদিন 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় গোপাল মুখোপাধ্যায়ের মতো অকুতোভয় যুবকেরা যদি তারা সেদিন প্রতিরোধ বাহিনী না গড়ে তুলতেন, তারা কি কোনো, গোপাল মুখোপাধ্যায় কি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের ব্যক্তি ছিলেন না। তার সাথে কংগ্রেসী নেতাদেরও ভালো সম্পর্ক ছিল, বিধানবাবুরও ভালো সম্পর্ক ছিল, তার সাথে সমস্ত রাজনৈতিক দলের ভালো সম্পর্ক। কিন্তু গোপাল মুখোপাধ্যায় হতে হবে পশ্চিমবাংলার ঘরে ঘরে প্রত্যেক হিন্দুকে। এবং নিজেদের, দেখুন আমরা সর্বে ভবন্তু সুখিনতে বিশ্বাস করি, আমরা কাউকে মাঠ ধরে বিশ্বাসী নই, আমরা আইন সংবিধান মেনে চলা লোক। কিন্তু সেলফ ডিফেন্সটাও আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে কেউ ধরে ধরে মারবে, আমাদেরকে কেউ বোম চার্জ করবে, আমাদেরকে কেউ বলবে যে আমদো হামারে চার দখল করে নেব বাংলা, আমরা ইনশাআল্লাহ একদিনকে সংখ্যাগুরু হয়ে যাব, আর আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠ মুখে নিয়ে আঙুল চুষবো, এ তো হতে পারে না। হয়তো মাননীয়ার সুরেই বলছি, মাননীয়া যেমন বলেছিলেন বাংলাদেশের বিষয় নিয়ে যে আপনারা 3-4 দিনে কলকাতা দখল করবেন আর আমরা ললিপপ চুষবো। তো উনি ললিপপ না চুষে আমার মনে হয় ওনার দলের নেতাদেরকে একটু শায়েস্তা করুন, একটু সঠিক শিক্ষা দিন, এটাই সবচেয়ে ভালো হবে। পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরা প্রচণ্ড অস্তিত্বের সংকটে ভুগছেন এই মুহূর্তে। প্রতিরোধে নেতৃত্ব দেবেন? দেখুন, হিন্দুর স্বার্থে, হিন্দুত্বের জন্য আমরা নিজেদের জীবন উৎসর্গ করেছি। আমার একটা পূর্ব পরিচয়, আমার পিতৃ পরিচয়, আমার বাবা মা সব কিছু ছেড়ে আজকে নয়, হঠাৎ 2-3 দিন আগে গজিয়ে ওঠা হিন্দু নই আমরা। আমি আজ প্রায় 14 বছর গৃহত্যাগী। তো আমার কাজটাই হচ্ছে প্রথমে নিজের ধর্ম রক্ষা, তারপরে নিজের সনাতন সংস্কৃতিকে রক্ষা, তারপরে সার্বিক মানুষের রক্ষা। এর মধ্যে হিন্দু মুসলমানের বিষয় নয়। আইন যদি হাতে তুলে নিতে হয়, নিতেও আমাদের দুবার ভাবার কোনো জায়গা নেই। আপনার এখানে যখন আপনার সঙ্গে কথা বলছি, ঠিক সেই ঘরে আমরা দেখতে পাচ্ছি যোগী আদিত্যনাথের ছবি। সেই একই পথে হাঁটতে চান? না, যোগী আদিত্যনাথ তো, দেখুন আমি তো নাথ সম্প্রদায়ের একজন সন্ন্যাসী, আমাদের আদিগুরু হচ্ছেন মহাযোগী গোরক্ষনাথজি। তো এই মুহূর্তে গোরক্ষনাথ সম্প্রদায়ের সর্বাধীশ হচ্ছেন, অখিল ভারতীয় স্তরের সভাপতি হচ্ছেন, কেন্দ্রীয় সভাপতি হচ্ছেন যোগী আদিত্যনাথজি, মানে উনি আমাদের সকলের আচার্য। তো সেই হিসেবে যোগীজির ছবিটা আমার কাছে থাকে। আর আরেকটা কথা দ্ব্যর্থহীন ভাষায় আপনাকে বলতে চাই, আমার দুজন আইকন, আমি যাদেরকে আমার রোল মডেল হিসেবে মনে করি, তার প্রথম মুখ হচ্ছেন বালা সাহেব ঠাকরে। যেভাবে মহারাষ্ট্রিয়ানদের ওপরে অত্যাচার হয়েছিল, মহারাষ্ট্রিয়ান হিন্দুরা নির্যাতিত হতো, কথায় কথায় মহারাষ্ট্রে দাঙ্গা হতো, দাউদ ইব্রাহিমের মতো উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী একটা ব্যক্তিকে তিনি মহারাষ্ট্র ছাড়া করেছিলেন যেভাবে বালা সাহেব ঠাকরে, যেভাবে উত্তরপ্রদেশের মাটিকে আজকে উত্তম প্রদেশ বানিয়েছেন যোগী আদিত্যনাথ, তাদের রাজনৈতিক পরিচিতি দুজনের ভিন্ন। কিন্তু তথাপি বলছি, এদের পথেই আমাদেরকে হাঁটতে হবে, এদের দেখানো পথই আমাদের পথ, আমার পথ। রাজনীতিতে আসবেন, এই যে দুজনের কথা বললেন, দুজনের অন্য পরিচয়ের সঙ্গে তাদেরও কিন্তু রাজনৈতিক একটা পরিচয় রয়েছে। দেখুন, ভারতবর্ষের বা পশ্চিমবাংলার যা বর্তমান পরিস্থিতি, তাতে রাজনীতি ছাড়া তো কোনো কিছু নয়, সবটাই রাজনীতি কেন্দ্রিক, আর সব বিষয়ে রাজনীতি করাটাও আমাদের একটা স্বভাব। আমি হিন্দুর কথা বলতে গেলে আমার গায়ে খুব সহজে বিজেপির রং লাগিয়ে দেওয়া যায়, আরএসএসের রং লাগিয়ে দেওয়া যায়। আমরা আরএসএস বা বিজেপির সঙ্গে না থাকলেও আমাদের গায়ে লাগিয়ে দেওয়া যায়। এবার দেখুন, একটা মতাদর্শে আমরা বিশ্বাসী, সেই মতাদর্শের মত এবং পথকে যদি কোনো রাজনৈতিক দল সমর্থন করে, সেক্ষেত্রে তাদের বিরোধিতা করার কোনো অবকাশ নেই, সেটা বিজেপি হোক, সেটা তৃণমূল হোক। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, ওনার এই তোষণের রাজনীতি ছেড়ে উনি 70% যে হিন্দুর ভোটে উনি নির্বাচিত হন, মুখ্যমন্ত্রী হন, এই 70% হিন্দুর কথা বলুন, আমরা ওনার পাশেও দাঁড়াবো। অম্বিকানন্দ মহারাজকে সরাসরি রাজনীতিতে দেখা যাবে, মানে যোগী আদিত্যনাথকে কিন্তু দেখা গিয়েছে। এটা ক্রমশ প্রকাশ্য। এর জন্য আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই এরকম একটা ভাবনা দল করবেন? না, এই বিষয়ে এখন কোনো এই বিষয় নিয়ে এখন কোনো আমি আলোচনা করব না। ভাবনা চিন্তা আছে? না, ভাবনা চিন্তা, পরিবেশ পরিস্থিতি সব কিছু, রাজনীতিটা তো 2-2 4 নয়, রাজনীতিতে 2-2 22 হয়। তো সময়, পরিস্থিতি, পরিবেশ যদি আমাকে বাধ্য করে, তখন অন্য কিছু চিন্তাভাবনা করতে হবে। বাঙালি হিন্দুকে বাঁচাতে হবে, কারণ এই কেন্দ্রীয় সরকারের একদিকে উদাসীন্য, আর রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনের যে তুষ্টিকরণের রাজনীতি, বাঙালি হিন্দু পড়ে পড়ে মার খাবে, এটা ভাবার কোনো জায়গা নেই। বাঙালি হিন্দুকে বাঁচাতে হবে, সেই জন্যে প্রয়োজনে আইন হাতে তুলে নিতেও পিছপা হবেন না তারা। প্রয়োজনে রাজনীতিতে যদি দরকার পড়ে সেটাও নামতে পারেন, তবে সেটা এখনও ভাবনা চিন্তার স্তরে আছে। আর তারই সঙ্গে যে বিষয় নিয়ে সাম্প্রতিককালে তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন, সেই মুর্শিদাবাদের রাম মন্দির, তা তৈরির কাজও কিন্তু অনেকটা এগিয়েছে। তার কারণ ট্রাস্টের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে শুধুমাত্র রাম মন্দির মানেই মন্দির হবে এমন নয়, তার পাশাপাশি অনাথ আশ্রম, তাছাড়াও অন্যান্য বিদ্যালয়ের মতো পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে, তেমনটাই জানাচ্ছেন অম্বিকানন্দ মহারাজ। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।